শুরুতেই রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের খবর। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলি এবং সর্বশক্তি নিয়োগ করতে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হয় ৫ থেকে ৭ বছর বয়সী জাবির ইব্রাহিম, আহাদ, রিয়া গোপ সহ প্রায় ১.৫ শতাধিক শিশু। সেই শিশু হত্যা নাড়া দিয়েছিল দল, মত, ধর্ম নির্বিশেষে সকল মানুষকে। উঠে আসে জাতিসংঘের তথ্য ও প্রতিবেদনে, হতবাক করেছে বিশ্ববাসীকে। জুলাই শিশু হত্যার তথ্য তুলে ধরছেন শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় মিফতা গালিবের রিপোর্ট। ওর প্রথম কাজই ছিল আমাকে জড়ায় ধরা। এটা আমি বলতে পারি না, আমি মিস করি ওকে। ৬ বছর বয়সী নিষ্পাপ শিশু সন্তানকে হারিয়ে কান্না যেন থামছেই না শহীদের এই মায়ের। বুক ফাটা আর্তনাদের সাক্ষী এখন কেবলই ৪ দেয়াল। ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার অপ্রতিরোধ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষের বাঁধভাঙা উল্লাস। এ সময় বাবা মা ও ভাইয়ের সাথে উত্তরায় প্লেকার্ড হাতে নেমেছিল ৬ বছরের জাবির ইব্রাহিমও। কিন্তু ঘাতকের বুলেটে শেষ হয়ে যায় নিষ্পাপ এই শিশুর জীবন। আনন্দঘন মুহূর্ত পরিণত হয় দুঃস্বপ্নে। সবাই বলছিল যে ওকে নেওয়ার দরকার নেই, কিন্তু ওর এমন ইয়ে ছিল যে ও কোনোভাবেই থাকবে না, ও যাবেই। তারপরে আমরা নিয়ে গেলাম ওখানে, যেয়ে মোটামুটি কিছুক্ষণ পরেই তো খবর এলো যে হাসিনা পালিয়ে গেছে। সবাই এত খুশি। ওর বাম হাতটা আমি ধরে, ডান হাতে আমি তার বাম হাতটা ধরলাম, ধরে একটু দৌড় বাসার দিকে দৌড়ে আসতেছিলাম। আসার পরে উত্তরা এপিবিএনের যে উত্তর গেট বরাবর আসার পরেই গেট থেকে পুলিশ গুলি ছড়ে ওর উরুর একটু উপরে গুলিটা বিদ্ধ হয়। তখন আমি বুঝতে পারিনি এটা গুলি, আমি ভাবতেছিলাম এটা হয়তো ইয়ে হবে রাবার বুলেট। রক্ত পড়তেছে, তাড়াতাড়ি তাকে আমি পাঁজর কোলে নিয়ে আমি কুয়েতমন্ত্রী হাসপাতালে নিয়ে যাই। তো ওই অবস্থায় প্রায় ১.৫ ঘন্টা রক্তক্ষরণের পরে সে ওখানেই মারা যায়। ছোট ভাই ইব্রাহিমের স্মৃতি আজও মুখ লুকিয়ে কাঁদায় জোহায়েরকে। ও আমার সাথেই ঘুমাতো, আমার মাঝে মাঝে ও কী করতো, মানে আমরা বিছনায় উঠে ওকে আমি কাঁধে ঘোড়া, ও আমাকে ঘোড়া বলতো, আমার উপরে উঠতো, আমি ওকে নিয়ে চড়তাম, ওর সাথে খেলতাম। তারপর ওই যে ওর যে সাইকেল আসছে নতুন সাইকেলটাই আমরা মিলে চালাতাম। জাগতিক দুনিয়ার বিচার কি হবে সেটি নিয়ে খুব বেশি ভাবেন না শহীদ জননী, চান সন্তান থাকুক জান্নাতের পাখি হয়ে। আমি আসলে এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেই না। আমার কষ্টের ভাগ কেউই নিতে পারবে না। আমি যা হারিয়েছি সেটা তো আমি আর ফেরত পাবো না, কিন্তু আমার দেশটা ভালো থাকুক। শহীদের রক্তে আঁকা এই পতাকা যেন বলছে আর হবে না রক্তক্ষয়, হারাবে না প্রিয়জন। মিফতা গালিব, মাই টিভি। মিটফোর্টে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ উপলক্ষে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির পেশাজীবীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যেনতেনভাবে নির্বাচন করতে একটি দল সরকারকে চাপ দিচ্ছে। শিবির নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ, অফিস বন্ধ, নেতৃবৃন্দের ফাঁসি ছিল একটা প্রতীক, তাও নষ্ট করেছিল। মহান আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদা রাখার কোন করা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। এই অন্ধকার যখন নেমে এসেছিল, জাহিলিয়া যুগের তায়েফের ময়দানে যখন পাথর মেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে, আক্রান্ত করে অজ্ঞান করা হয়েছিল, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মাধ্যমে সেই যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনা যেমন গঠন করেছিলেন, আজকের এই নতুন জাহিলি যুগের প্রস্তর যুগকে যারা ফিরে এনেছেন, আমরা ইসলামকে দিয়ে আপনাদের এই পাথরের আঘাতের জবাব দেব সোনার মানুষ দিয়ে, সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে 19 জুলাই জাতির কাছে আমরা তা তুলে ধরব। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা ও ঢাকার আশুলিয়ায়
6 মরদেহ পোড়ানোর মামলায় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে পৃথক প্রিজন ভ্যানে আলোচিত এই দুটি মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বৃহস্পতিবার গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় পলাতক 26 আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত 24 জুন মামলা তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে তদন্ত সংস্থা। পরবর্তীতে 30 জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে, যা আমলে নেয় ট্রাইব্যুনাল। এদিকে গত 2 জুলাই আশুলিয়ায় গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ওই দিন পলাতক সাবেক এমপি সাইফুল্লাহ সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পাণ্ডুলিপি প্রণয়ন ছাড়াই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কারণে প্রতিনিয়ত বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকাকে দায়ী করছেন সচেতন মহল। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। দিনাজপুরের পার্বতীপুরে প্রায় অর্ধ লক্ষাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য 64টি মাধ্যমিক বিদ্যালয়, 6টি স্কুল অ্যান্ড কলেজ, 36টি মাদ্রাসা, 10টি কলেজ ছাড়াও রয়েছে 6টি কারিগরি ও বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষানীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা লম্বা হওয়ায় প্রতিনিয়তই নিম্নগামী হচ্ছে শিক্ষার মান। শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার লক্ষ্যে কাজ করে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবি। এর অধীনে পরিচালিত সকল প্রতিষ্ঠান নিজেরাই পাণ্ডুলিপি তৈরি করে পরীক্ষা গ্রহণের নির্দেশনা থাকলেও তা মানছেন না উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠানে পাণ্ডুলিপি প্রণয়ন বাধ্যতামূলক উল্লেখ করে চিঠি দেওয়া হলেও চলমান অর্ধবার্ষিক পরীক্ষায় তা বাস্তবায়ন করা হয়নি। বাজারে কেনা প্রশ্নে পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্টরা। একটা সাবজেক্টে আমরা বাইরে থেকে এই সাবজেক্টে আপনার টিচার নাই? টিচার আছে অবশ্যই, শিওর। এটা আমি যদি করি নাই তাহলে আমি নিজেকে অবশ্যই দোষী মনে করি। উত্তর দেবো না, কারণ আমি নিজে বিধ্বস্ত। আমার আগে পারিবারিক দিকটা আপনারা শোনেন, তারপরে শিক্ষার্থীর ঝরে পড়া রোধে পাণ্ডুলিপি প্রণয়নের বিকল্প নেই বলে মনে করেন শিক্ষক সমিতির এই নেতা। কেনা প্রশ্ন দিয়ে পরীক্ষা নিলে বাচ্চারা প্রশ্ন কমন পায় না, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে একসময় দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যায় এবং তারা স্কুল বিমুখ হয়ে যায়। এদিকে কেনা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। নিজেরা প্রশ্নপত্র প্রণয়ন করবে, কারণ কোন স্কুল কতটুকু পড়ায়, সেই সিলেবাস কতটুকু কভার করে, সেই অনুযায়ী প্রশ্ন তারা প্রণয়ন করে নিজেরাই পরীক্ষা গ্রহণ করবে। আগামীতে পাণ্ডুলিপি প্রণয়নপূর্বক পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হয়েছে মনে হয়, এরপর থেকে যে পরীক্ষা হোক ওই নির্দেশনা মোতাবেক প্রত্যেকেই এটা বাস্তবায়ন করবে। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরে বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। পৌর এলাকায় অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তবে দীর্ঘ 2 সপ্তাহ অতিবাহিত হলেও পানি নিষ্কাশনে প্রশাসনের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একটু বৃষ্টি হলে এভাবে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে সাতক্ষীরা শহরের বেশ কিছু রাস্তা ও নির্মাণজল। জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এভাবেই ভেলাই করে চলাচল করতে হয় শহরের কমলনগর এলাকার বাসিন্দাদের। শুধু কমলনগর নয়, এমন চিত্র সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের অধিকাংশ এলাকার। নর্দমার বৃষ্টির পানিতে একাকার হয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর রোগবালায়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এ সমস্ত এলাকা। ঘর বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে খুব আজাবে রয়েছি, আমাদের গায়ে হাত পায়ে ঘা বেরোচ্ছে, তারপরে রান্না খাবার অসুবিধা, আমরা খাটের পরে রয়েছি। 10-20 দিন ধরে পানি বন্ধ আছে, ঘরের ভিতরে পানি, তো রাস্তায় পানি, আমরা ভ্যান নিয়ে বেরোতে পারছি না, আমাদের খুব কষ্ট। আমাদের এই পানিটা সরিয়ে দাও বাবা।
আমরা আর কিছু চাইনি। প্রভাবশালীদের অবৈধ দখল, অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হতে হয়। এমন পরিস্থিতির জন্য প্রশাসনের গাফিলতিকেই দুষছেন এলাকাবাসী। অবৈধভাবে জমি দখল করে তাদের এই যে জলবদ্ধতা সৃষ্টি করছে, এগুলো নিরসন করতে আমরা বারবার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। ডিসি বরাবর, আপনার পৌরসভা বরাবর অনেকবার স্মারকলিপি দিচ্ছি, কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু আসলে কোনো ব্যবস্থা আমাদের নেওয়া হয় না। অপরিকল্পিত বর্ষঘাট বন্ধ করতে হবে, খাল থেকে সমস্ত নেটপাটা উদ্ধার করতে হবে, ড্রেনেজ ব্যবস্থা দ্রুত তার সাথে তৈরি করতে হবে। 10 দিনেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নাকাল 1.5 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, উচ্চবিত্ত মানুষ সকলে পানির নিচে। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে পানিবন্দী মা বোনদের ভাইদের প্রতি সামান্য উপহার। জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সম্প্রতি ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে যে জায়গা থেকে অভিযোগ পাচ্ছি বা এরকম সমস্যা পাচ্ছি যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বা হয়েছে, তার সমাধানে আমরা কাজ করছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চারলেন প্রকল্পের কাজে ধীরগতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 2 মহাসড়কে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ঢাকা থেকে সিলেট এবং কুমিল্লা থেকে সিলেট মহাসড়কের এই অংশে নানা জায়গায় খানাখন্দ আর ধুলোবালির সমস্যা নিয়ে চলাচল করে পণ্য ও যাত্রীবাহী যানবাহন। নিয়মিত ঘটছে দুর্ঘটনা, এতে দুর্ভোগ আরও বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়কের নির্মাণ কাজের ধীরগতির কারণে জনদুর্ভোগের যেন শেষ নেই। এই প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল চলতি বছরের 30 জুন। মহাসড়কে রোদের সময় প্রচণ্ড ধুলো এবং বৃষ্টি হলে বড় বড় গর্ত, খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকে। পুনিয়াউট থেকে ঘাটুরা মেডিকেল পর্যন্ত পুরো সড়কেই বড় বড় গর্ত আর খানাখন্দ। বৃষ্টি হলেই আটকে যাচ্ছে গাড়ির চাকা, ট্রাক উল্টে নয়তো নষ্ট হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকে। আমাদের গাড়িগুলি চালান যায় না, রাস্তার অবস্থা খারাপ, গাদা ভাঙ্গা, 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। কালকে আমি সিলেট থেকে সাইরা সকাল 10টায় ছাড়ছি, কুমিল্লা যাই বসছি সকাল 6টায়। বেশি সমস্যা হইতেছে, রাস্তা এত ভালো না, 10 দিন পর ভালো লাগে, 15 দিন পর ভালো লাগে। রাস্তা তো খুব সমস্যা, রাস্তা ভাঙা, ধুলো বালু, আমাদের তো খুব সমস্যা। চাকা ভাঙে, পাতি ভেঙে যায়, গাড়ি ফাইসে যায়। প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার যানজট দেখা দিচ্ছে সড়কে। বেহাল দশার কারণে বিশ্ব রোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর 15 কিলোমিটার পথ পাড়ি দিতে কোনো দিন 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। রাস্তার পাশের খাল বা নালাগুলো 4 লেন মহাসড়কের কারণে ভরাট করে ফেলায় আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই 4 লেন মহাসড়কের 2 পাশে ড্রেনেজ ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। তো ভাই আমরা কষ্ট করতেছি, কষ্ট করার কারণে তো আমরা বাচ্চা কাচ্চা যা আছে তারা শ্বাস ফেলাইতে পারে না। আমরা দোকানপাট জিনিসপত্র যা আছে সবকিছু আমরা নষ্ট হয়ে যাইতেছে। রাস্তার কারণে আমাদের যে আগে ড্রেনগুলো ছিল, ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। আমরা চাই রাস্তার 2 পাশে 2টা ড্রেন হলে আমাদের জন্য উপকার হতো। আর আমাদের আগে ড্রেনগুলো ভরাট হওয়ার কারণে বাড়ির ভিতরে পানি ঢুকতেছে। প্রকল্প ব্যবস্থাপক জানান, নীতি নির্ধারণী পর্যায়ে নানা জটিলতার কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে খানাখন্দগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। বর্তমানে কিছু সমস্যা রয়ে গেছে নীতি নির্ধারণী পর্যায়ে। আশা করি আগামী 2-3 মাসের মধ্যে যে নীতি নির্ধারণী পর্যায়ে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান হয়ে গেলে কাজের গতি দ্রুত শুরু হবে এবং তখন আবার নতুন করে ভারত থেকে তারা ম্যাটেরিয়াল নিয়ে আসবে, নির্মাণ সামগ্রী নিয়ে আসবে এবং জনবল বৃদ্ধি করে তারা কাজের খুব দ্রুত শুরু করে দিবে। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে সড়কটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। দিনাজপুরের পার্বতীপুরে জামায়াতের নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের পার্বতীপুর পৌর শাখার উদ্যোগে শনিবার 3 ওয়ার্ডের কর্মীদের নিয়ে এই আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর জেলা কর্মপরিষদের সদস্য আনোয়ার হোসেন, জামায়াতের উপজেলা আমির ইউসুফ আলী, সাবেক পৌর আমির মাওলানা ইউনুস আলী, বাংলাদেশের আদর্শ শিক্ষক সমিতির উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ তাসকির হোসেন সহ পৌরসভার 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা সাভারে ইয়ামিন চত্বরে হত্যাসহ সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও ছাত্র জনতা। শনিবার সাভারে পাকিজা মোড় এলাকার সামনে ইয়ামিন চত্বরে মিটফোর্টে সোহাগ হত্যাসহ সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রকাশ্য দিবালোকে হত্যাসহ সারা দেশে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মাগুরার শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী সর্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের শক্তিতে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ গড়ে উঠবে। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। ভোলা চরফ্যাশনে চর কুকরিমুকরি ইউনিয়নে চর বাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফিরোজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা প্রত্যাহার সহ সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার উপজেলা চর পাতিলা গ্রামে ৯ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর আয়োজিত প্রতিবাদ সভায় শতাধিক নারী পুরুষ উপস্থিত হয়ে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলের দাবি জানান। কুষ্টিয়ার খোকসায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে কৃষক দল। শনিবার খোকসা বাসস্ট্যান্ড ও খোকসা বাজারে এসব লিফলেট বিতরণ করেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফুর রহমান। উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, বিএনপির কৃষক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে খোকসা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিক্ষোভ মিছিল করা হয়। যে ঘটনা বিএনপির বিরুদ্ধে প্রভাকাণ্ড ঘটছে সেইটাকে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন। আপনারা শুধু দেখছেন ওখানে আত্মকন্দলে যে পাথর মেরে যে একজনকে হত্যা করা হচ্ছে, এটা বর্বরচিত এবং সারা পৃথিবীব্যাপী, এবং আমরা আমাদের দল এর নিন্দা জ্ঞাপন করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ সভা ও ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গণসংযোগ করে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে তালতলা বাজার থেকে শুরু করে বস্তল এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা গোলজার প্রধান সহ সোনারগাঁও উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের জামিয়া ফারুকিয়া কাউমিয়া নানাখি এতিমখানার ভবন উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনে সংসদ সদস্য প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি শিল্পপতি আল মুজাহিদ মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার মাদ্রাসা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভবন উদ্বোধন করেন। এ সময় সোনারগাঁ চাষী হাউজিং প্রাইভেট লিমিটেডের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাদিপুর সিনিয়র মাদ্রাসা প্রভাষক মাওলানা খোরশেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকায় চাঁদার টাকার জন্য পাথর মেরে বর্বরচিতভাবে মানুষ হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। শনিবার ইসলামী আন্দোলনের যশোর জেলা শাখা কার্যালয় থেকে শুরু হয়ে যশোর কোর্ট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়েব হোসেন,
যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, সেক্রেটারি মোহাম্মদ আলী সরকার, শ্রমিক আন্দোলনের সেক্রেটারি গাজী শহীদুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাহাড়িয়া কান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল বিকেলে পথসভা ও আলোচনা সভা আয়োজন করা হয়। মাওলানা শাহাদাত হোসাইন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল বাশার। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক নাকিবুল হুদা, জামায়াতে ইসলামীর বাঞ্ছারামপুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম নূর ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মাহিবুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান বক্তব্য রাখেন। ইসলামী সরকারি পারে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূল করতে, তাই ইসলামী আদর্শে সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। চাঁদপুরে মতলব উত্তরে চাঁদাবাজি ও দখলবাজি মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এখলাসপুর ইউনিয়ন যুবদল। গতকাল বিকেলে উপজেলার পশ্চিম এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এখলাসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল মিয়াজি। ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন তপদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল ইমরান সাইমন, সহ সভাপতি জাকির হোসেন ফরাজি, দপ্তর সম্পাদক মাহবুব প্রধান। জুলাই বিপ্লবে বীর শহীদ রূপগঞ্জের শহীদ ফারহান ফাইজ, সাইফুল হাসান দুলাল ও মাহমুদুর রহমান সোহেল সহ সকল শহীদ ও আহতদের সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার অডিটোরিয়ামে এই স্মরণ সভা হয়। রূপগঞ্জ উপজেলা তারাবো ও কাঞ্চন পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম।